বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু অন্য রকমের। এতদিন অবধি আমরা যে ভিডিওগুলো বানিয়েছিলাম তাতে আমরা মূলত ফোকাস করছিলাম পড়াশোনা রিলেটেড টপিকগুলোর উপরে এবং তার ডাউট ক্লিয়ারিং বা কনসেপ্ট তৈরি করার উপরেই আমরা জোর দিচ্ছিলাম। কিন্তু আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বলতে পারি ভিডিওটার টার্গেট হচ্ছে এই যে আমরা কম্পিউটার সায়েন্স রিলেটেড স্ট্রিম নিয়ে পড়াশোনা করছি, এর ভবিষ্যৎটা কি, এর ফিউচার কি, এটা একটু আমাদেরকে জানতে হবে। তো ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম আমাদের পড়াশোনার উদ্দেশ্যটা কি, আমাদের যারা পড়াচ্ছে তাদের উদ্দেশ্যটা কি, একটা বেসিক নলেজ তৈরি করা, একটা বেসিক এডুকেশন দেওয়া। না হলে ভবিষ্যৎ জীবনে চলা যায় না। কিন্তু আজকে যারা গ্র্যাজুয়েশন করছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তাদের পড়াশোনার উদ্দেশ্য কিন্তু শুধু বেসিক এডুকেশন নয়, একটা চাকরি জোগাড় করা। এটা কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলির সব থেকে বড় কনসার্ন। আমি যদি নিজের কথা বলি তাহলে আমার সব থেকে বড় কনসার্ন হচ্ছে চাকরি পাওয়া। তো এই অর্থে যদি আমরা বলতে চাই তাহলে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে স্ট্রিমগুলো আছে সেই স্ট্রিমগুলোতে যারা পড়ছে তাদের ভবিষ্যৎ কি, তারা কিভাবে এগোবে, এই বিষয়ে একটা রুট ম্যাপ আমরা এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বুঝে নেব কম্পিউটার সায়েন্স রিলেটেড কি কি স্ট্রিমে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তো ফার্স্টেই আসবে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলোর কথা, মানে বিটেক মানে গ্র্যাজুয়েশন, আর পোস্ট গ্র্যাজুয়েশন মানে এমটেক। আর এরপরে আসে জেনারেল ডিগ্রি কলেজগুলোতে যে পড়াশোনাটা হয়, অর্থাৎ বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স, এমএসসি কম্পিউটার সায়েন্স অনার্স, বিসিএ, এমসিএ। এইবার বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স আর এমএসসি কম্পিউটার সায়েন্স অনার্স বলতে মনে পড়লো, আমরা যদি ধরি এই কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কেরিয়ারগুলোর কথা ধরি তাহলে এর অনেকগুলোতে বিএসসি ম্যাথমেটিক্স বা বিএসসি স্ট্যাটিস্টিক্স নিয়েও এগোনো যায়। কিন্তু যাই হোক, আমি আজকে ফোকাসটা করছি পুরোপুরি কম্পিউটার সায়েন্স রিলেটেড স্ট্রিমগুলোর উপরে। তো প্রথমেই আসি বিটেকের কথায়। তো যারা বিটেক পড়ে তাদের 70% ছাত্রছাত্রীদের টার্গেটটাই থাকে যে কলেজে পড়ছি সেখান থেকে একটা অন ক্যাম্পাস ভালো প্লেসমেন্ট নিয়ে বেরিয়ে আসবে। তাহলে ফার্স্ট টার্গেট যেটা থাকে ক্যাম্পাস প্লেসমেন্ট। এবং দেখা যায় যে ক্যাম্পাস প্লেসমেন্টে কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। যারা ক্যাম্পাস প্লেসমেন্টে পাচ্ছে না তারা আবার অফ ক্যাম্পাসে ট্রাই করছে। তো মোটামুটি ওই এই অফ ক্যাম্পাস আর অন ক্যাম্পাস প্লেসমেন্টে মোটামুটি যারা বিটেক পড়ে তাদের 70%-এর একটা বড় বাল্ক বেরিয়ে যায়, তার থেকে বেশিও বেরোতে পারে কখনো কখনো। এবার ব্যাপারটা যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই কলকাতার মধ্যেই বলতে পারি বিটেক বা বিটেক যারা পড়ছে, বিটেকের কথাই প্রথমে বলছি, এদের পরিশ্রমটাকে ভীষণভাবে এক্সপ্লয়েট করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কি হয়, একটা অন ক্যাম্পাস প্লেসমেন্ট করতে কারা আসে, টিসিএস, সিটিএস, উইপ্রো এরকম বড় বড় জায়ান্টগুলো আসে। এই মাস রিক্রুটাররা যাদেরকে রিক্রুট করছে তারা একটা খুব ভালো স্টার্ট পাচ্ছে। কিন্তু মাস রিক্রুটার বাদে যখন কাউকে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের দিকে যেতে হয় তখন কি হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা নিজেদের কেরিয়ার স্টার্ট করতে কোনো একটা স্টার্ট আপ বা কোথাও জয়েন করছে। সেই স্টার্ট আপ বা ছোটোখাটো কোম্পানিগুলো, ছোটোখাটো প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো, তারা যে পরিমাণ পরিশ্রম করায় একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আর যে পরিমাণ স্যালারি দেয় এই দুটো কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তার তো একটা ন্যূনতম এক্সপেকটেশন থাকবে। সেই এক্সপেকটেশনের জায়গাটা অফ ক্যাম্পাসে, মানে যদি আমি বড় কোম্পানিগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ছেড়ে ছোট ছোট কোম্পানিগুলোতে কেউ মানে পায় সেই রকম ছাত্রদের কথা বলি, তাহলে তারা ভীষণভাবে এক্সপ্লয়েটেড, তাদেরকে ভীষণভাবে তাদের পরিশ্রমটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। এই কারণে যখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একজন বিটেক ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ কি, তো অন ক্যাম্পাস প্লেসমেন্ট হলে আমরা বলে দিতে পারি যে না ঠিক আছে, ভালো মানে অ্যাটলিস্ট একটা ভালো স্টার্ট পাচ্ছে। কিন্তু অফ ক্যাম্পাস প্লেসমেন্ট হলে যে সবসময় ভালো স্টার্ট পাবে এটা বলা যায় না। হ্যাঁ, এটাও ঠিক কথা, অনেকে এক্সপিরিয়েন্স গেইন করে পরে অন্য ভালো জায়গাতেও ট্রাই করে, কিন্তু সেই পথটা অনেক কঠিন। এখন আজকের দিনেরই যদি কথা বলি, আজকের দিনে কি সত্যি কথা 25-30 হাজার টাকাতেও আজকে ভালোভাবে জীবন কাটানো যায় মাস গেলে? আজকে গেলে দেখতে গেলে দেখা যাবে যে যা খরচের যা বহর হয়েছে, তাতে আজ থেকে 5 বছর আগে হয়তো 30 হাজার টাকার চাকরি ঠিক ছিল। আজকে দাঁড়িয়ে কিন্তু 30 হাজার টাকার চাকরিতেও খুব কিছু আমরা বলতে পারি না যে খুব কিছু কাটানো যাবে। তো এইগুলো একটা ফিউচারের কথা বলছি, এবং তার মধ্যেও বলতে পারি ফ্লস তো থাকবেই। অবশ্যই আমি বলবো না যে ক্যাম্পাস প্লেসমেন্টের দিকে যাওয়া উচিত না, ক্যাম্পাস প্লেসমেন্ট বা অফ ক্যাম্পাস যাই হোক চেষ্টা তো করাই উচিত।
কারণ প্রথম সবার প্রায়োরিটি থাকে যাতে বেকারত্বের তকমাটা ঘোচে। তো যাই হোক, সেই চেষ্টাটা তো সবাই করবে, অবশ্যই চেষ্টা করবে, কিন্তু ওই অন ক্যাম্পাস প্লেসমেন্টের পর যখন অফ ক্যাম্পাসে ছোটোখাটো কোম্পানির দিকে যাওয়া হয়, তখন বলতে গেলে কি ওই সময় ওই এক্সপিরিয়েন্সটুকু বাদ দিলে বাকিটা মানে বাকি পরিশ্রমটা আমরা জানি অনেকাংশে এক্সপ্লয়েট হবে। তবুও এটাকেও আমাদেরকে একটা মানতে হবে। আমরা দুটো জিনিসের দিকে ধরতে পারি। এক হচ্ছে আমরা বেকার বসে থেকে বড় কোম্পানির জন্য ট্রাই নিতে পারি, নয়তো আমরা আমাদের সময়টাকে ইউটিলাইজ করে একটা ছোট কোম্পানিতে হলেও এক্সপিরিয়েন্স গেইন করতে পারি। আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে বেকার বসে থাকার থেকে একটা ছোট কোম্পানি জয়েন করে এক্সপিরিয়েন্স গেইন করাটাও ভালো। এবার এগুলো তো গেল মানে ক্যাম্পাস প্লেসমেন্টের দিক। এছাড়া কি কি প্রসপেক্টস আছে? এছাড়া প্রসপেক্ট বলতে আমি প্রথমেই বলবো ব্যাংকের স্পেশালিস্ট অফিসার, ব্যাংক আইটি অফিসার। তো অ্যাকচুয়ালি এখন ব্যাংক আইটি অফিসারের কথা বলাটাও একটু মুশকিল, কারণ বিগত কিছুদিনে প্রাইভেটাইজড হওয়ার পর, ব্যাংক মার্জ হওয়ার পর অনেকগুলো মানে এখন যে আইবিপিএস বা এসবিআই যে ভ্যাকেন্সিগুলো বেরোয়, এসবিআই ভ্যাকেন্সিটা তাও বলবো যে খুব একটা এদিক ওদিক হচ্ছে না, কিন্তু আইবিপিএস এর টোটাল ভ্যাকেন্সি যদি বলি তাহলে সেটা অনেকটাই বলতে পারা যায় কমে এসছে। তো এই কারণে ব্যাংক আইটি অফিসারের কেরিয়ারও আজকে 2022 সালে দাঁড়িয়ে যে খুব সেফ কেরিয়ার অপশন বলতে পারবো না, কারণ অনেকে চেষ্টা করবে, কেউ কেউ পাবে, অনেকেই পাবে না। এইটা একটা ফিউচার। বরঞ্চ ক্যাম্পাস প্লেসমেন্ট হোক বা যে কোনো ধরনের প্লেসমেন্ট হোক, আইটি যে মেন স্ট্রিম কোম্পানিগুলো আছে তাদের সাথে কাজ করতে গেলে অন্তত একটা ব্যাপার থাকে যে যতজন ট্রাই করবে তার অনেকেই পেয়ে যাবে, অ্যাটলিস্ট বেকার বসে থাকার সম্ভাবনাটা কম। এইবার এগুলো তো গেল মোটামুটি একটা প্রাথমিক ব্যাপার। তো এগুলোর জন্য বিটেক, এমটেক, বিএসসি, এমএসসি, বিসি, এমসি সবাই ট্রাই করতে পারে। কিন্তু অ্যাপার্ট ফ্রম বিটেক যদি আমি বিএসসির দিকে যাই, বিএসসি ডিগ্রিটা হচ্ছে একটা জেনারেল ডিগ্রি। জেনারেল ডিগ্রি করে বিটেকের সমান প্লেসমেন্ট পাবো এই আশা না করাই ভালো। কেননা প্রথম কথা হচ্ছে বিটেক একটা 4 বছরের ডিগ্রি, বিএসসি একটা 3 বছরের ডিগ্রি। প্রথমেই একটা বলতে পারে যে একটা সেটব্যাক থাকে, ওরা 4 বছর, এটা 3 বছর। আর তার থেকে বড় কথা, বিটেকে যে কারিকুলাম, সেই কারিকুলামটা থিওরিটিক্যাল নলেজ গেইন করার থেকে মূলত হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গেইন করতে সাহায্য করে। উল্টো দিকে বিএসসির এমটাই থাকে ভালো একাডেমিশিয়ান তৈরি করা। এবার বিএসসি পড়ে গিয়ে সবাই একাডেমিশিয়ান হচ্ছে তা নয়, কিন্তু বিএসসির এমই থাকে একাডেমিক্সে পুশ করা। কিন্তু যেটা হয় যে যারা পড়ছে স্বাভাবিকভাবেই সবার একাডেমিক্সের দিকে যাওয়ার ইচ্ছা থাকে না, কি করা যাবে, তাদের তো আইটির দিকেই ঠেলতে হবে। তো সেই কারণে যাই হোক, বিটেকের ক্ষেত্রে যতটা ক্যাম্পাস প্লেসমেন্ট বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের দিকে যাওয়ার প্রবণতা থাকবে, যতটা সহজ হবে তাদের পক্ষে জব পাওয়াটা, বিএসসির পক্ষেই রাস্তাটা একটু কঠিন। তাহলে কি করতে হবে? তাহলে বিভিন্ন সার্টিফাইড কোর্সের দিকে এগোতে হবে। এবার এগুলো তো গেল, মোটামুটি সার্টিফাইড কোর্স করে কিছু প্লেসমেন্ট পাওয়ার চেষ্টা করতে হবে, এবং পাওয়া যায় না কথা বলবো না, বিএসসি বলি, এমএসসিতেও করা যায়। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা যে বিটেকটা তো 4 বছর এবং বিটেকটা টেকনিক্যাল কোর্স, বিএসসিটা একটা জেনারেল ডিগ্রি কোর্স, ফলে এইখানেই একটা পিছিয়ে যাওয়ার একটা প্রবণতা, মানে কিছুটা হলেও একটা ডিসঅ্যাডভান্টেজ এখানে ক্যারি করে। যাই হোক, কিন্তু এই কথা আমি মোটেই বলবো না যে বিএসসি পড়া উচিত নয়। কেন বলবো না? কারণ যদি ধরি বিটেক 4 বছরের কোর্স, তো একটা বিএসসি করতে 3 বছর লাগছে। বিএসসি করে এমএসসি করতে করতেও কেউ জবের জন্য খোঁজ করতে পারে। বিএসসি এমএসসি পরপর থাকলে 3 আর 2 5 বছর লাগছে। বিটেক করতে 4 বছর লাগছে। কেউ যদি বিটেক করে সাথে সাথে চাকরি না পায়, 1 বছর যদি সময় লাগে, তারও 5 বছর। আর বিএসসি করে এমএসসি করতে করতে জব খুঁজতে খুঁজতে যদি জবটা পেয়ে যাওয়া যায়, তাহলে এমএসসি করতে করতে 5 বছরের মধ্যে কিন্তু সেখানেও জব হয়ে যাচ্ছে। এবং যে সুবিধাটা হচ্ছে, একটা এক্সপিরিয়েন্স, একটা পড়াশুনোর একটা অভ্যাস তৈরি হচ্ছে, এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের যে কনফিডেন্স লেভেলটা থাকে সেটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে গিয়ে অনেকটা বাড়ে। যে বিষয়গুলো আমরা গ্র্যাজুয়েশনে একটু আবছা বুঝতাম, সেটা পোস্ট গ্র্যাজুয়েশনে গিয়ে আরেকটু সেটা ক্ল্যারিটি পাচ্ছে। আমি বলবো সবসময় কনসেপ্টে ক্ল্যারিটি থাকা দরকার। তো সুতরাং বিএসসি এমএসসি ইজ অলসো আমরা বলতে পারি এমন একটা পথ যেটা নেওয়া যেতে পারে। এবারে আসবো বিসিএ এমসি এর কথা। বিসিএও একটা টেকনিক্যাল কোর্স, অবশ্যই বিসিএ এমসিএ করেও কিন্তু চাকরি বাকরির দিকে এগোনো যেতে পারে। ইকুইভ্যালেন্ট টু বিটেক আমরা এখানেও পেতে পারি, এখানেও একটা ভালো প্রসপেক্ট পেতে পারি। কিন্তু যেটা হয়, বিটেকরা যখন ক্যাম্পাস প্লেসমেন্ট পায়, তাদের যে প্যাকেজটা থাকে, বিসিএ করে ক্যাম্পাস প্লেসমেন্টে কিন্তু একটু কম প্যাকেজ থাকে, লেস দ্যান বিটেক।
কিন্তু এমসিএ করার পর মোটামুটি যে প্যাকেজটা পাওয়া যায় সেটা বলা যায় প্রায় বিটেক ইকুইভ্যালেন্ট, কখনো কখনো বেশিও হতে পারে। তো বিসিএ করতে 3 বছর, এমসিএ করতে 2 বছর, 3 আর 2 5, বিটেকের থেকে খুব বেশি তফাৎ নেই। আগে এমসিএ করতে 3 বছর ছিল, 3 আর 3 6 লেগে যেত, কিন্তু এখন তো 2 বছর করে দিয়েছে। ফলে এখন বলতে পারি যে না, ঠিক আছে, আমরা বলতে পারি যে বিসিএ এমসিএ ইজ অলসো এ গুড অপশন। এইবার এগুলো তো গেল মোটামুটি আইটি কোম্পানিগুলোর প্লেসমেন্টের কথা। এবার যদি কেউ ভাবে যে আমি আরেকটু লম্বা রেসের ঘোড়া হতে চাই, তাহলে সে যাবে হচ্ছে গেটের দিকে। গেট যে শুধু একাডেমিক্সের জন্য ইম্পর্টেন্ট তা নয়, গেট কোয়ালিফাইড থাকলে সেই গেট স্কোর দিয়ে একটা কোম্পানিতে চাকরি পাওয়া কিন্তু অনেকটা সুবিধা। এটা কিন্তু একটা ভালো প্রায়োরিটি ওয়েটেজ ক্যারি করে। তো মনে করা যাক একজন বিটেক দিয়ে সে মনে করলো যে না, আমি বিটেক পড়ার পর আমি গেটটাও দেবো, তাহলে ফাইনাল ইয়ারে সে গেটের জন্য অ্যাপিয়ার করলো এবং দেখা গেল সে গেটটা কোয়ালিফাই করলো। গেট কোয়ালিফাই করা খুব সোজা কথা নয়, কিন্তু ধরা যাক সে করতে পারলো, তাহলে সেটাও তার একটা কিন্তু সিভিতে অ্যাড করে সে কিন্তু একটা জব ওয়েটেজ পেতে পারে। এবার গেট দিয়ে যে শুধু জব ওয়েটেজের জন্য সবাই করে তা তো নয়, অনেকের উদ্দেশ্য থাকে একাডেমিশিয়ান হওয়া, তাহলে সে আস্তে আস্তে একাডেমিক্সের দিকে নিজেকে পুশ করতে পারে। তাহলে বিটেকের থেকে যদি গেট কোয়ালিফাই হয় তাহলে সে এমটেক করতে পারে। এখন গেট কোয়ালিফাই না করেও এমটেক হচ্ছে, কিন্তু গেট কোয়ালিফাই করার মানে একটা বিরাট একটা অলরেডি ওয়েটেজ নিয়ে নেওয়া হলো। তাহলে বিটেক কমপ্লিট করে একজন গেট কোয়ালিফাই করলে এমটেক তো করতেই পারে, জবের জন্য ট্রাই করতে পারে, অন্যান্য অপশনও তার জন্য খোলা থাকবে। আগে হলে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ গুলোতেও চেষ্টা করা যেতে পারে, কিন্তু বিগত কিছু বছর ধরে আমরা দেখতে পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ গুলোতে ভ্যাকেন্সি অনেক কম হয়ে গেছে। 2017-18 সাল, 16 সাল এই সময়ও যে ভ্যাকেন্সি ছিল, আফটার 2020 যে নোটিশগুলো দেখেছি তাতে আমার মনে হয়েছে যে ভ্যাকেন্সি আগের বারের থেকে কিন্তু অনেকটাই কম হয়েছে। এটা শুধু আমার মানে আমি বেশ কয়েকবারের মিলিয়েছি এবং মিলিয়ে আমার মনে হয়েছে যে ভ্যাকেন্সিটা ডিটোরিয়েট করছে এবং আগামী দিনে হয়তো ভ্যাকেন্সি আরও কম হবে। তো যাই হোক, গেট দিয়ে পিএসইউ পেতে পারলে ভালো, না পেতে পারলেও কিন্তু এই অপশনগুলো আছে। গেট দিয়ে পিএসইউ পেতে গেলে কিরকম র্যাঙ্ক লাগবে মোটামুটি সেটা নিয়েও আমরা একটা আলোচনা করবো, কিন্তু আপাতত একটা ব্রিফ ধারণা যদি দিতে চাই তাহলে গেট একটা বলতে পারি একাডেমিক্সের দিকেও যাওয়ার অপশন আছে, বা আইটি কোম্পানিগুলোর দিকেও আমরা আস্তে আস্তে যেতে পারি। এখন যারা এমএসসি বা এমটেক করছে, যারা অলরেডি একটা মাস্টার ডিগ্রিতে রয়েছে, তাদের জন্য গেট কিভাবে বেনিফিশিয়াল হতে পারে? বিটেক হলে সে তো অবশ্যই সে গেট দিতে পারবে এবং গেট দিয়ে সে এমটেক দিয়ে যেতে পারে বা চাকরি করতে পারে। বিএসসিরা গেট দিতে পারবে না, বিএসসি করে গেট দিতে হলে এমএসসি করতেই হবে। তাহলে বিএসসিরা গেট দিতে পারবে না, কিন্তু এমএসসি করে কিন্তু সে গেট দিতে পারে। এমএসসি করে গেট দিয়ে সে জবের দিকে যেতে পারে বা ফার্দার এমটেকের দিকে যেতে পারে, এটা একটা অপশন থাকবে। এবার মনে করা যাক যে এমটেক করছে কেউ, একজন এমটেক করতে করতে গেট কোয়ালিফাই করলো, কি লাভ? কারণ এক নম্বর কথা হচ্ছে গেট কোয়ালিফাই করে এমটেক করে কি লাভ আর না করে কি লাভ। গেট কোয়ালিফাই করেই যদি কেউ এমটেক করে তাহলে দেখা যাবে সে প্রত্যেক মাসে 12,400 টাকা স্টাইপেন্ড পাচ্ছে। 12,400 টাকা পার মান্থ সে স্টাইপেন্ড পাচ্ছে। এটা একটা দারুণ ব্যাপার, কারণ পড়তে পড়তে যদি পড়ার জন্য টাকা পাই খুব ভালো কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে গেট কোয়ালিফাই না করে ধরা যাক একজন এমটেকে ঢুকেছে, সে গেট কোয়ালিফাই করলো, এবার তার তো এনরোলমেন্টটা হয়েছে নন গেট হিসাবে, তাহলে তার কিন্তু গেট কোয়ালিফাই করে সে কিন্তু আর ফেলোশিপ পাবে না। তাহলে তার জন্য গেট কিভাবে বেনিফিশিয়াল হতে পারে? সে যদি এমটেক করে বেরোয় এবং তার যদি গেট থাকে, সেইটা দিয়েও সে একটা জবের জন্য ট্রাই করতে পারে। এবার যদি আরেকটু ইন্টেন্স একাডেমিক সেক্টরের দিকে ফোকাস করি তাহলে দেখতে পাবো এই গেট স্কোর দিয়ে ফার্দার যদি মনে করে আমি আরেকটু একাডেমিক্সের দিকে ঝুঁকবো, তাহলে সে কিন্তু পিএইচডি করতে পারে। তাতে একটা লাভ কি, পিএইচডি করা মানে একদম পিওর একাডেমিক্সের দিক, এইবারে কিন্তু আর এদিক ওদিক যাওয়ার সুযোগ খুব একটু কম। তাহলে এমটেক করে গেট দিয়ে গেট স্কোর দিয়ে সরাসরি পিএইচডিতে ঢোকা যেতে পারে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এইবার আরেকটা কি হতে পারে, এগুলো তো মোটামুটি বললাম। এরপরে যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে নেট। নেটটা বিটেকরা দিতে পারবে না, নেটটা বিএসসিরাও দিতে পারবে না, এমএসসি, এমটেক, এমসিএ এরা হচ্ছে দিতে পারবে। বিসিএ করেও কেউ গেট দিতে পারবে না। বিসিএ করেও যদি গেট দিতে হয় সেই এমসিএ করতে হবে, আর বিসিএরাও অবশ্যই নেট দিতে পারবে না, কিন্তু এমসিএরা নেট দিতে পারবে। নেট দিলে কি হয়,
নেট দিলে সোজা কথা পিএইচডি বা কোনো কলেজে পড়ানোর জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। এখন নেট কোয়ালিফাই করার দুটো লেয়ার হয়, নেটের দুটো কনসেপ্ট। গেট কোয়ালিফাই বলতে কি, গেট কোয়ালিফাই মানে একেবারে কোয়ালিফাই, তার কোনো এদিক ওদিক ওই রকম কোনো গ্রেড নেই। এবার গেট স্কোরটা ম্যাটার করে, অবশ্যই গেট স্কোরের একটু কম ওর একটু বেশি এটা হতে পারে। নেটের ক্ষেত্রেও স্কোর আছে, কিন্তু নেটের ক্ষেত্রে নেট কোয়ালিফাই করার দুটো লেয়ার আছে। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কেউ যদি নেট কোয়ালিফাই করে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাহলে সে যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারে ফর লেকচারারশিপ, এবং সে একটা আশা করা যায় নেট কোয়ালিফাই থাকলে সে মোটামুটি একটা ভালো টাকা পাবে। আর একটা অপশন থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জেআরএফ। জেআরএফ বলতে কি বোঝায়? জুনিয়র রিসার্চ ফেলো। তো কেউ যদি জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে কোয়ালিফাই করে, তাহলে সে কোনো একটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য এনরোল করতে পারে। আর তাতে কি হবে, পিএইচডিতে এনরোল করলে তাকে 5 বছর অবধি পিএইচডি করার জন্য টাকা দেওয়া হবে। কত টাকা দেওয়া হয় সেগুলো সব পরে আলোচনা করব, কিন্তু এটা একটা দারুণ ব্যাপার। পিএইচডি করা মানে কি, একাডেমিক্সের দিকে নিজেকে পুশ করা, এবং পিএইচডি থাকা মানে কি, নিজের সিভিটাকে আরো সমৃদ্ধ করা। তো এই যে নিজের সিভিটাকে আরেকটু সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে, ফলে কি হচ্ছে, আমি পিএইচডি করছি, তার সাথে আমি টাকা পাচ্ছি, এবং সেই টাকা নিয়ে আমি আবার পড়াশুনো করছি, যেটা আমাকে আবার ফার্দার বেনিফিট করছে। মানে এটা একদম একটা বলতে পারি উইন উইন সিচুয়েশন। তো এটাও খুব দারুণ ব্যাপার। কিন্তু যেটা হয়, আমি যদি কাউকে বলি নেট দেওয়ার কথা, তাহলে আমি বলবো যে টার্গেট রাখো জিআরএফ ক্লিয়ার করার। কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিয়ার করলে ঠিক আছে, কিন্তু তোমাকে আলটিমেটলি পিএইচডি কমপ্লিট করতে হবে। যে তুমি ভালো স্যালারি হাইকটাই পেতে চাও, তাহলে তোমাকে সেই পিএইচডিটাই করতে হবে। আর পিএইচডি যদি করতে হয়, তাহলে টার্গেটটা জিআরএফ এরই থাকবে। এবার অবশ্যই সবাই জিআরএফ পাবে না, কে কিভাবে জিআরএফ পায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পায়, সেটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু টার্গেটটা থাকবে জিআরএফ যদি আমরা নেটের জন্য অ্যাপিয়ার করি। তাহলে এইগুলো মোটামুটি বলতে পারি যে একটা ব্রিফ স্ট্রাকচার বললাম, যে কোনো স্টুডেন্ট কিভাবে এগোতে পারে। এরপরে এই যে ছোট্ট ছোট্ট যে স্ট্রাকচারগুলোকে বললাম, এগুলোকে নিয়েও একটু ডিটেলে আলোচনা করবো এর পরের ভিডিওগুলোতে। যদি এই ভিডিও থেকে তোমরা সাহায্য পেয়ে থাকো, তাহলে সবাইকে অনুরোধ রইল, ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আর বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে পরের ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ততক্ষণের জন্য সকলকে গুড বাই, ভালো থেকো। আমরা খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।